জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং এই দলের শীর্ষ পদ অর্থাৎ আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। গত কয়েক মাস ধরেই এই নতুন রাজনৈতিক দল নিয়ে আলাপ আলোচনা চলছে। দলীয় পদ পদবি নিয়ে দ্বন্দ্ব বিভেদের খবরে গত কয়েকদিনে এই আলোচনা আরও তীব্র হয়েছে। তবে শুরু থেকেই একটি বিষয়ে কোনো দ্বন্দ্ব বা বিভেদের কথা কোনো তরফ থেকেই শোনা যায়নি। তা হলো নাহিদ ইসলামই হবেন এই দলের প্রধান। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা এর আগে একাধিকবার এ তথ্য জানিয়েছেন। যদিও বয়সের বিবেচনায় নাহিদ ইসলাম তার সমসাময়িকদের তুলনায় অনেকটাই তরুণ, তবুও দল নেতা হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছেন তিনি। কিন্তু কেন? বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে নাহিদ ইসলামকে আন্দোলনে দেখা গেছে। তার শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন তিনি বিভিন্ন পাঠচক্রের সাথেও যুক্ত ছিলেন। সবার আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হলো নাহিদ ইসলামের রাজনৈতিক সক্রিয়তা দৃশ্যমান হয়েছে মূলত 2018 সালের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণের পর থেকে, যদিও তখন তিনি নেতৃত্বে ছিলেন না। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী সে সময় পুলিশ আন্দোলনে অংশগ্রহণকারী দুজনকে তুলে নিলে নাহিদ ইসলাম তার প্রতিবাদ করেন। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয়েছিল তাকে। এরপর 2019 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। সে সময় বাংলাদেশ গণ অধিকার পরিষদ তথা নূর রাশেদ ফারুক প্যানেল থেকে তিনি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন। যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। পরবর্তীতে মতবিরোধের কারণে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে আসেন এবং 2023 সালে 4 অক্টোবর আত্মপ্রকাশ করা নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা হিসেবে যোগ দেন। এর ঠিক এক বছর পর অর্থাৎ 2024 সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 নম্বর সমন্বয়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান। শুরুতে এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন। পরবর্তীতে তা বিভিন্ন বাঁক বদল করে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। শিক্ষার্থী জনতার সম্মিলনে টানা 36 দিনের রক্তক্ষয়ী এই আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শেখ হাসিনা ও তৎকালীন সরকারের পদত্যাগের এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। সেই ঘটনার একদিন পর 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর আসে। শাসন ব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন নাহিদ ইসলাম। পরদিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং 16 আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান। কিন্তু নতুন রাজনৈতিক দলে যোগদানের লক্ষ্যে তিনি 6 মাসের মাথায় চলতি বছরের 25 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আন্দোলন চলাকালে গত জুলাইয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরবর্তীতে তিনি অভিযোগ করেন তাকে চোখ বেঁধে রেখে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। গত 22 জুলাই হাসপাতালে ভর্তি অবস্থায় এক সাক্ষাৎকারে তিনি বলেন ডিবি পরিচয়ে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে গিয়েছিল। তার ভাষ্য ছিল, আঘাতের কারণে আমার 2 কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে আমাকে। গত 20 জুলাই শুক্রবার মধ্যরাতে নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে উল্লেখ করে তিনি আরও বলেছিলেন, আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা না দিতে পারি সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল। নাহিদ ইসলাম আরও বলেছিলেন, তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজেপির গাড়ি সহ 3-4টি গাড়ি ছিল। সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোতে তাকে ওঠানো হয়। সে সময় 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে আমার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয়। কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে আমাকে একটি বাড়ির রুমে নেওয়া হয়। আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার ওপর শারীরিক ও মানসিক টর্চার শুরু করা হয়। মিডিয়াকে সম্পূর্ণভাবে সরকার তার কবজায় নিয়ে আসছে। আমাদের কোনো বক্তব্য সেখানে যাচ্ছে না বা বিতর্কিত বা খণ্ডিত বক্তব্য যাচ্ছে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান এবং এর পরের কোনো স্মৃতি নেই বলেও জানান নাহিদ ইসলাম। তিনি তখন এও বলেন, রোববার ভোরে 4টা থেকে 5টার দিকে পূর্বাচল এলাকায় আমার জ্ঞান ফেরে। পরে আলো ফুটলে কিছু দূরে হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসি। পরে সেখান থেকে হাসপাতালে যান তিনি। নাহিদ ইসলামের এই অভিযোগের বিষয়ে তখন পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান নাহিদকে আটক বা ছেড়ে দেওয়া সম্পর্কে কিছুই জানেন না। এই ঘটনার পরপরই নাহিদ ইসলাম সহ আরো কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিতে দেখা গিয়েছিল আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। পরে ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর তিনি বলেছিলেন ওই বার্তা বাধ্য হয়ে দিয়েছিলেন।
নতুন দলের প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে স্ট্র্যাটেজিক্যাল কারণে করা হয়েছে। এমনিতে আমাদের রাজনীতি কালেকটিভ। নাহিদ ইসলামকে যদি বলা হয় তুমি সদস্য হিসেবে থাকবা, সে সদস্য হিসেবে থাকবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবায়েদা নাসরিন বলেন, তাকে আমরা কোটা আন্দোলন থেকে দেখছি, আস্তে আস্তে সে নিজেকে তৈরি করেছে। তিনি অনেকের মাঝে তার জায়গাটা তৈরি করতে পেরেছেন। তিনি ক্ষমতা থেকে বের হয়ে দল তৈরি করেছেন। তিনি বলেছেন যে তিনি রাজপথে মানুষের সাথেই থাকতে চান। একজন নেতা হিসেবে মানুষের সাথে থাকার যে প্রতিশ্রুতি তা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘটনা খুব কম ঘটেছে জানিয়ে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছে, সোহেল তাজের বেলায়ও হয়েছে। যদিও অনেকে বলেন যে সোহেল তাজকে বাধ্য করা হয়েছে, নাহিদের ক্ষেত্রে সে নিজেই এই স্পেস তৈরি করেছে। কোটা বিরোধী আন্দোলনের সময় নাহিদ ইসলামের উপর যে নিপীড়ন হয়েছে, এতে তিনি আরও বেশি পরীক্ষিত নেতা হয়ে উঠেছেন বলে মনে করেন এই শিক্ষক। তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন, ছাত্রদের পালস বোঝার চেষ্টা করেছেন। অন্যদের চাইতে তিনি ভিন্নভাবে এটা ধরতে পেরেছেন, সেটি তার শক্তি হিসেবে কাজ করেছে। তবে নতুন দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি বলে মনে করলেও জোবাইদা নাসরিন বলেছেন, সবাই তার বিষয়ে একমত হয়েছে, সাংগঠনিকভাবে তার বিরোধিতা কেউ করেনি, কারণ মতাদর্শিক পরিসরে দেখলে তিনি এই আন্দোলনের মূল শক্তি। জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান, সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। আমরা কোনোভাবেই সমর্থন দিব না, কোনোভাবেই কোঅপারেট করবো না।